Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. Today I am going to discuss about workshop instructor in civil engineering discipline of Government Polytechnics West Bengal. In this video I will discuss about expected MCQs and detailed explanation of it. So before starting my video I would like to request all of you, please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. তাহলে চলো শুরু করা যাক, which is the tendency of deformed solid to regain its actual proportion instantly upon unloading is known as. The correct answer for this question will be perfectly plastic. তো পারফেক্টলি প্লাস্টিক বডি ডেফিনিশনটা কি? এর ব্যাপারটা হচ্ছে, ইফ বডি রিগেন্স কমপ্লিটলি ইটস অরিজিনাল শেপ দেন ইট ইজ কল্ড পারফেক্টলি ইলাস্টিক বডি। যদি আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ লোড যে বডিটা রয়েছে সেটা যদি কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেটাকে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক বডি। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে বা দেখা যায় উইথ রেসপেক্ট টু ডুইং এক্সপেরিমেন্ট যে কোনো মেটেরিয়ালই পারফেক্টলি এলাস্টিক হতে পারে না, কিন্তু সাম মেটেরিয়ালস লাইক স্টিল, তারপর অ্যালুমিনিয়াম, এই সমস্তগুলোকে, তারপর হচ্ছে কপার, এই সমস্ত মেটেরিয়ালগুলোকে আমরা কনসিডার করি অ্যাজ এ পারফেক্টলি এলাস্টিক। ঠিক আছে, তবে নর্মালি পারফেক্টলি এলাস্টিক বডি হয় না, প্র্যাকটিক্যালি এটা আমরা দেখতে পাই না। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্য পার্মানেন্ট মোড অফ ডিফরমেশন অফ এ মেটেরিয়াল ইজ নোন অ্যাজ। দ্য পার্মানেন্ট মোড অফ ডিফরমেশন, if takes place and it is the nature of the deformation will be permanent in nature। তার মানে কি, লোড দিলাম, লোড দেওয়ার পর তারপর লোড যদি তুলে নিই, মানে আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ লোড আমাদের মেটেরিয়ালটার বিকৃতি যদি আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে সেই প্রপার্টিটার নাম কি? এটাকে বলা হয় প্লাস্টিক প্রপার্টি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। প্লাস্টিসিটি ব্যাপারটা কি? দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটেরিয়াল বাই হুইচ আন্ডারগোস ইনএলাস্টিক স্ট্রেন। তো ইনএলাস্টিক ডিফরমেশন আমরা যদি লক্ষ্য করতে পারি বা দেখতে পাই তাহলে আমরা তাকে বলবো প্লাস্টিসিটি। এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখাচ্ছি। সাপোজ ইট ইজ এ স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ মাইল্ড স্টিল। ঠিক আছে, এটা কোন অ্যাক্সিস? এটা ওয়াই অ্যাক্সিস আর হচ্ছে এটা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এবার এক্স অ্যাক্সিস কি ডিনোট করে? ইট ডিনোটস স্ট্রেন বা বিকৃতি, যেটাকে ইপসাইলন দিয়ে ডিনোট করা হয়, অ্যান্ড ইট হ্যাজ নো ইউনিট। অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ডিনোটেড বাই স্ট্রেস, যেটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়, যেটাকে কি সিগমা দিয়ে আমরা নর্মালি ডিনোট করে থাকি। এবার এই যে সিগমা দিয়ে ডিনোট করছি এবং তার ইউনিটটা কি নর্মালি নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা মেগা পাস্কাল হয়ে থাকে। এবার এই যে কার্ভটা, যদি মাইল্ড স্টিলের কার্ভ ধরি, সেটা নর্মালি কীরকম দেখতে হয়? এরকম টাইপের দেখতে হয় খানিকটা। তো এই আমাদের এই মাইল্ড স্টিল কার্ভের কি কি পয়েন্ট থাকে? নর্মালি 6টা পয়েন্ট আমরা দেখতে পাই। সেই 6টা পয়েন্ট হচ্ছে কি, লিমিট অফ প্রপোর্শনালিটি, তারপর এলাস্টিক লিমিট, তারপর আপার ইল্ড পয়েন্ট, লোয়ার ইল্ড পয়েন্ট, আলটিমেট স্ট্রেস অ্যান্ড ব্রেকিং স্ট্রেস। তো এই সমস্ত পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি না। এবার যে ব্যাপারটা ঘটছে, সাপোজ এইখানে পয়েন্টটা হচ্ছে কি এলাস্টিক পয়েন্ট। ঠিক আছে, তো এই পয়েন্টটা অতিক্রম করে গেলে কি হবে? তার ইনএলাস্টিক রিজিয়নটা শুরু হচ্ছে। এবার এই ইনএলাস্টিক যে ডিফরমেশনটা, এই ইনএলাস্টিক ডিফরমেশনটা আমরা দেখতে পাই কোন মেটেরিয়ালের ক্ষেত্রে? সেটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়ালের ক্ষেত্রে, বা প্লাস্টিসিটি যে মেটেরিয়ালের মধ্যে রয়েছে
মানে অ্যাকচুয়ালি ইনএলাস্টিক স্ট্রেন বা ইনএলাস্টিক বিকৃতি ঘটবে এই প্লাস্টিক মেটেরিয়ালগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, ইট ইজ দ্য গ্রাফ অনলি ফর মাইল্ড স্টিল, দ্য গ্রেড অফ মাইল্ড স্টিল ইট হ্যাজ বিন ডিনোটেড বাই Fe 250। আর এই যে মাইল্ড স্টিলের কার্ভটা হুইচ ইজ স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, এটা প্র্যাকটিক্যালি দেখা যায় ইট ইজ হোল্ডস গুড আপ টু লিমিট অফ প্রপোর্শনালিটি, কিন্তু থিওরিটিক্যালি অ্যাজ পার হুকস ল ইট হোল্ডস গুড আপ টু লিমিট অফ elasticity বা elastic limit. Okay, of material to develop a characteristics behavior under repeated loading, ঠিক আছে, it generally called as fatigue will be the right answer. Ability of materials to develop a characteristics behavior under repeated loading, আর এটা নর্মালি ঘটে থাকে কি লোডের জন্য, সাইক্লিক লোডের জন্য এটা নর্মালি ঘটে থাকে, ডিউ টু সাইক্লিক অর রিভার্স সাইক্লিক লোডিং অর রিভার্স সাইক্লিক লোডিং। Okay, going to the next question, which is what is the unit of tensile strength of a material? তো এই যে টেনসাইল স্ট্রেন সেটা মেটেরিয়ালের কি ইউনিট দ্বারা ডিনোট করা হয়? ইট হ্যাজ বিন ডিনোটেড বাই কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, বা এটাকে নিউটন পার মিলিমিটার স্কোয়ার দিয়েও ডিনোট করা হয়, এটাকে নর্মালি বলা হয়ে থাকে মেগা পাস্কাল। ওকে, গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, which is which of the following factors affect the mechanical properties of a material under applied load? তো এই যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে কোন ফ্যাক্টরটি বা কোন মেকানিক্যাল ফ্যাক্টরটি অ্যাফেক্ট করে অ্যাপ্লাইড লোডের কারণে? ঠিক আছে, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি শেপ অফ মেটেরিয়াল। এই শেপ অফ মেটেরিয়াল, ঠিক আছে, এই পার্টিকুলার ফ্যাক্টরটা মেকানিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়াল তার জন্য এফেক্ট করে। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্য এবিলিটি অফ এ মেটেরিয়াল টু রেজিস্ট প্লাস্টিক ডিফরমেশন নোন অ্যাজ, যে প্লাস্টিক ডিফরমেশন বা ইনএলাস্টিক ডিফরমেশন যেটা আমি মাইস্টিলের কার্ভেকে দেখালাম, তো এটা রেজিস্ট করার জন্য কোন ধরনের স্ট্রেংথ বা যে অ্যাবিলিটি সেটাকে কি বলা হয়ে থাকে, তার টার্মটা কি? ইট নর্মালি ডিনোটেড অ্যাজ ইল্ড স্ট্রেংথ। তো প্লাস্টিক ডিফরমেশন বা ইনএলাস্টিক ডিফরমেশন এই যে রেজিস্ট করছে কোনো একটা মেটেরিয়াল, তার যে অ্যাবিলিটি তাকে বলা হয় ইল্ড স্ট্রেংথ। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য অ্যাবিলিটি অফ এ মেটেরিয়াল টু বি ফর্মড বাই হ্যামারিং অর রোলিং is known as, ability of a material to be formed by hammering or rolling. So this property is generally denoted as malleability, ঠিক আছে। তো মালিয়াবেল মেটেরিয়াল কোনগুলো? এটা হচ্ছে কোন একটা মেটেরিয়াল প্রপার্টি যেটার জন্য আমরা ওই মেটেরিয়ালটাকে, সাপোজ ইট ইজ এ মালিয়াবেল মেটেরিয়াল, তো এটাকে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করব, এর ইনএলাস্টিক ডিফরমেশনটা ঘটতে পারে মালেয়াবেল মেটেরিয়ালের ক্ষেত্রে। আর ডাকটাইল মেটেরিয়াল যদি এটা হয়, ডাকটাইল মেটেরিয়ালের কেবল লঙ্গিটিউডিনাল বরাবর এর ডিফরমেশনটা ঘটতে পারে। আর এর স্ট্রেংথেরও একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেই স্ট্রেংথের ক্রাইটেরিয়াটা কি, এই আমাদের ডাকটাইল মেটেরিয়ালে কি হয়, আমাদের ডাকটাইল মেটেরিয়ালের কিন্তু স্ট্রেংথ থাকবে, হাই ডিগ্রি অফ প্লাস্টিসিটি অ্যান্ড স্ট্রেংথ থাকবে, কিন্তু এই মালিয়েবল মেটেরিয়ালের কি ব্যাপারটা, আমাদের 360 ডিগ্রি তো রোটেট করা সম্ভব, 360 ডিগ্রি তো এক্সটেন্ড করা সম্ভব, 360 ডিগ্রি তো ইনলাস্টিক ডিফরমেশন ঘটছে, কিন্তু আমাদের স্ট্রেংথের যে কনসিডারেশনটা, সেটা যে সব সময় থাকবে বা হাই হবে, সেটা কিন্তু মালিয়েবল মেটেরিয়ালের ক্ষেত্রে সব সময় নাও হতে পারে, কিন্তু ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে এই জিনিসটা হবেই। ডাকটাইল মেটেরিয়ালের আমরা এক্সটেন্ড করতে পারি লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর, এবং ইট পোজেস হাই ডিগ্রি অফ প্লাস্টিসিটি অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথ। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্সিয়েশন বিটুইন মালিয়াবল মেটেরিয়াল অ্যান্ড ওয়ান সাইড অফ ডাকটাইল মেটেরিয়াল।
as you can see, our mild steel and HYST or high yield steel deformed bars are the ductile material, or it has ductility property. Next question: deformation that occurs due to stress over a period of time, it is known as. The correct answer for this question will be creep. ডিফরমেশন যেটা একটা লং টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের জন্য ঘটে থাকে, তাকে ক্রিপ বলা হয়ে থাকে। তো ক্রিপ ব্যাপারটা কি? ক্রিপ ইজ এ টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা হুইচ ইজ কস্ট ডিউ টু সাস্টেন্ড লোডিং। এটা কার জন্য ঘটে? এটা ঘটে হচ্ছে সাস্টেন্ড লোডিংয়ের জন্য, অ্যান্ড ইট ইজ এ টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা অ্যান্ড ইট ইজ এ টাইম ডিপেন্ডেন্ট ফেনোমেনা। এবং এই ক্ষেত্রে কি ডিফরমেশন ঘটে? এই ক্ষেত্রে পার্মানেন্ট ডিফরমেশন ঘটে। এই ক্ষেত্রে কি ঘটে? পার্মানেন্ট, বা আমরা এক কথায় বলতে পারি নন রিকভারেবল ডিফরমেশন ঘটে থাকে। এবং এই ফেনোমেনাটাকে কি বলা হয় সেটাই জানতে চেয়েছে। ইট ইজ কল্ড অ্যাজ ক্রিপ। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, হুইচ ইজ the tendency of ductile material to act as brittle material is known as. Correct answer for this question will be notch sensitivity. তো ডাকটাইল মেটেরিয়ালের যে টেন্ডেন্সিটা, এটা ব্রিটেল মেটেরিয়াল বা ভঙ্গুর মেটেরিয়াল হিসাবে কাজ করে। তো সেই টেন্ডেন্সিটাকে কি বলে ইন ইঞ্জিনিয়ারিং টার্মস? ইট কল্ড অ্যাজ নচ সেন্সিটিভিটি। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভি নচ অ্যাঙ্গেল ফাউন্ড অন অ্যান ইম্প্যাক্ট টেস্টিং মেশিন? তো এই ইম্প্যাক্ট টেস্টিং মেশিনে যে ভি নচ, তার অ্যাঙ্গেলটা কত সেটা জানতে চেয়েছে। তো তার আগে আমাদের জেনে নিতে হবে যে এই ইম্প্যাক্ট টেস্টিং মেশিনটা কি করা হয়। দেখো, ইম্প্যাক্ট টেস্টিং মেশিনের যে টেস্টিংটা, সেটা তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের এক্সপেরিমেন্টে রয়েছে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা ল্যাবে তোমাদের এটা করানো হয়। তো এই ইম্প্যাক্ট টেস্টিং মেশিনটা নর্মালি করা হয় হচ্ছে টু evaluate the toughness of material. টাফনেস এভালুয়েট করার জন্য আমরা ইম্প্যাক্ট টেস্টিং মেশিন ইউজ করে থাকি। ঠিক আছে, আর নর্মালি কি টেস্ট করে থাকি? আইজট 4P, যে টেস্টটা আইজট 4P, ইট ইজ এ ইম্প্যাক্ট টেস্টিং মেশিন। তো এখানে যে ভিনচ ইউজ করা হয়, তার যে অ্যাঙ্গেলটা কত? কারেক্ট অ্যান্সার উইল বি 45 ডিগ্রি। Going to the next question, what is the size of the specimen used 4P test? তো 4P টেস্টের যে স্পেসিমেনের সাইজটা কত? The correct answer will be 55 into 10 into 10. Next question, the specified fixed in the vice signifies a which form? It forms a cantilever. Next question, what is the depth of notch seen in impact testing method? তো নচের ডেপথটা কত ইম্প্যাক্ট টেস্টিং মেথডে? দ্যাট ইজ 2 মিলিমিটার। এই সমস্ত ইনফরমেটিভ কোশ্চেন, এগুলো একটু ভ্যালুসগুলো মাথায় রাখতে হবে। আর কি বললাম, এই ইম্প্যাক্ট টেস্টিং মেশিনটা কি করা হয়? টু এভ্যালু উইথ দ্য হেল্প অফ ইস we can evaluate the toughness of given material. Next question, which of the following is not applicable to fatigue fracture? The correct answer for this question will be loss of electrical conductance. Going to the next question, which is the fatigue fracture occurs. So this fatigue fracture occurs generally below tensile stress. তো below tensile stress এ ফ্যাটিক ফ্র্যাকচারটা ঘটে থাকে। এবং এই ফ্যাটিক ব্যাপারটা কি? দিস ফ্যাটিক ফেনোমেনা অকার্স ডিউ টু সাইক্লিক লোডিং, ডিউ টু সাইক্লিক অর রিভার্স সাইক্লিক লোডিং। ঠিক আছে, তার জন্য কি ঘটে থাকে? তার জন্য আমাদের এই ফ্যাটিকটা ঘটে থাকে। ওকে, এবং এই ফ্যাটিকের জন্য কি হতে পারে? দ্য এফেক্ট অফ ফ্যাটিক ইজ ইট কজেস রাফ ফ্র্যাকচার সারফেস ইভেন ইন ডাকটাইল মেটেরিয়াল। তো এটা কি করে? এটা রাফ একটা ফ্র্যাকচার সারফেস তৈরি করে নর্মালি ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে। ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে এটা ভেঙেও যেতে পারে। নেক্সট কোশ্চেন, fatigue of materials is characterized by, so it characterized by owner. Going to the next question, how can the mean stress of fatigue can be evaluated? So it can be evaluated by
Goodman's relation. The mean stress of fatigue, it can be evaluated by Goodman's relation. Next question, the stress below which is material does not fall is called. The stress below which is material does not fall, it is called as endurance limit. It is called as endurance limit. Going to the next question, what kind of indenter that is used in Billness test? ঠিক আছে, the correct answer for this question will be steel ball. তো বিলনেস টেস্ট কি জন্য করা হয় এটা আমাদের জানতে হবে। ইট ইজ পারফর্মড টু চেক হার্ডনেস অফ মেটেরিয়াল। তো মেটেরিয়ালের হার্ডনেস একটা প্রপার্টি, তো এই প্রপার্টি ইভ্যালুয়েট করার জন্য, এই প্রপার্টি বার করার জন্য আমাদের বিলনেস টেস্ট করা হয়। ঠিক আছে, এছাড়াও রকওয়েল টেস্টও রয়েছে যেটা আমাদের হার্ডনেস অফ মেটেরিয়াল এটা এভ্যালুয়েট করার জন্য কাজে লাগে। এবারে হার্ডনেস ব্যাপারটা কি, তো সারফেস অ্যাব্রাশনের জন্য যে রেজিস্ট্যান্সটা তাকেই বলা হয় হার্ডনেস। তো এটা কি, রেজিস্ট্যান্স এগেনস্ট সারফেস অ্যাব্রাশন, রেজিস্ট্যান্স এগেনস্ট সারফেস অ্যাব্রাশন। ঠিক আছে, this is generally called as hardness, and this hardness property of material can be evaluated by Billness test or Rockwell test. তো এই ইন্ডেন্টার যেটা ইউজ করা হয় নর্মালি স্টিল বল ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য ভাইকার্স হার্ডনেস টেস্ট ডিফার ফ্রম বিলনেস? তো ভাইকারের যে হার্ডনেস টেস্ট সেটা বিলনেস হার্ডনেস টেস্টের থেকে কিভাবে ডিফার করে? তো ইট হ্যাজ বিন ডিফার্ড বাই টাইপ অফ ইন্ডেন্টার। ওই ক্ষেত্রে অন্য টাইপ অফ ইন্ডেন্টার ইউজ করা হয়, আর এখানে ভাইকার্স হার্ডনেস টেস্টে অন্য টাইপ অফ ইন্ডেন্টার ইউজ করা হয়ে থাকে। সো this was the last question in my video. If you liked my video, then please subscribe our channel and give your valuable feedback in the comment section. Stay with us. Have a great day.